সংবিধানে কোথাও সবাই একসাথে বললে আসলে ৭২-এর সংবিধানে কোথাও প্রধানমন্ত্রী স্বৈরাচারে পরিণত হলে ইমপিচের সুযোগই নাই। এই সংবিধানকে কেন আপনারা ফ্যান্টাসাইজ করতেছেন? এটা তো আমাদেরকে আবার মারবে সামনে ২৪ সালের পরে ৪৮ সালে আমাদেরকে মারবে। একটু পরিষ্কার করি, বিএনপি কি ৭২-এর সংবিধানের ব্যাপারে বিএনপির আগ্রহ কেন এত বেশি? যেটি একদম স্পষ্টভাবে বলছি সেটি হচ্ছে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময় প্রায় ৫ মাস অতিবাহিত হচ্ছে। ৫ মাস অতিবাহিত হওয়ার পরে বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যেটি আলাপ আলোচনা হচ্ছে, এটি আমরা মনে হচ্ছে গণ অভ্যুত্থানের মালিকানার চিন্তায়ের এক ধরনের শামিল। আমরা প্রেক্ষাপট বলছি, কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি তো ৫ থেকে ৮ তারিখে গঠিত হয়েছে। সেটি এই সংবিধান মেনে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে গঠিত হয়েছিল। এটি একটি সাংবিধানিক সরকার। সুতরাং গণ অভ্যুত্থানের ৫ মাস পরে এসে যদি আপনি কোন সরকারের বিরুদ্ধে বিপ্লবী ঘোষণাপত্র দিবেন, আমরা মনে করছি এই ধরনের বিপ্লবী ঘোষণাপত্র জনতুষ্টিবাদী রাজনৈতিক এজেন্ডার বাস্তবায়ন। এখন যখন সরকার সবাইকে সাথে নিয়ে এটা করছে, তখন কি আর এই যুক্তিটা ধোপে টেকে না? সরকার এখন তো প্রথম তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তারা দিয়েছে সরকারের উপর, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের এক ধরনের প্রেশারাইজ রয়েছে, সরকার এক ধরনের প্রেশারে পড়ে সকল রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটি একটি গণ অভ্যুত্থান ছিল, এটি কোনো বিপ্লব ছিল না। বিপ্লব হয় এখনকার যে রিজিম রয়েছে, অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে আমি যদি কোনো অভ্যুত্থান করি সেটি আমি বিপ্লব বলবো। কিন্তু ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ৫ মাস এসে যদি আপনি যে ধরনের ঘোষণাপত্র আপনি জারি করতে চান, তাহলে কার বিরুদ্ধে ঘোষণাপত্র করবেন? এই সরকারের বিরুদ্ধে, কারণ এই সরকার তো সংবিধান মেনেই শপথ নিয়েছিল। সুতরাং আমরা মনে করছি যে এই সংবিধানে কি কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের বিধান আছে? নাই তো তখন তো আমি ক্লিয়ার করছি, সেটি হচ্ছে তখন তো আলাপ আলোচনা চলছিল ৫ থেকে ৮ তারিখের মধ্যে, তখন তো কোনো ধারা সংবিধানে ছিল না। সেই জন্য আমরা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েছি। সুপ্রিম কোর্ট বলেছে কি সংবিধানের ধারা তৈরি হয়? ১০৬ ধারা অনুসারে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে, সেটি সংবিধানে রয়েছে না? আপনি তো আইনের ছাত্র, সেই অনুসারেই তো আমরা শপথ নিয়েছে। সুতরাং আমরা এখনকার পর্যায়ে যেটি মনে করছি সেটি হচ্ছে আমরা ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পয়েন্ট অফ এগ্রিমেন্ট যেই কারণে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, সেটি হচ্ছে আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে আমরা অবস্থান করেছিলাম। সেখানে তো কোনোভাবে আলাপ আলোচনা হয়নি সংবিধান পুনর্লিখন, সংবিধান পরিবর্তন, ৭২-এর সংবিধানকে জেরে ফেলতে হবে, কোনো আলাপ আলোচনায় আমরা তখন অংশগ্রহণ করি নাই। আমরা মনে করছি ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সংস্কারগুলো চলছে, সেই সংস্কার থেকে এক ধরনের মনোযোগকে বিচ্ছিন্ন করার জন্য এক ধরনের একটি গোষ্ঠী এই ধরনের আলাপ আলোচনা নিয়ে সংস্কারের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। জি, আমি আপনার কাছে কাট টু কাট প্রশ্নের উত্তর চাচ্ছি যে আপনারা কেন ৭২-এর সংবিধানের পূজা করতেছেন এখনো? না, এটি কোনো পূজা না। আপনাদের মির্জা আব্বাস, আপনাদের রিজভী সাহেব কেন কান্না করতেছে, মায়া কান্না করতেছে ৭২-এর প্রতি, ৭২-এর সংবিধানের প্রতি? বুঝতে পেরেছি। জি, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে আমাদের এখনকার যে ৫ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটি ১৯৯০ সালে যে আমাদের যে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান ছিল, অথবা ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি যে বাকশাল তৈরি হয়েছিল, তার পরিক্রমায় এটি একটি গণ অভ্যুত্থান। কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ শক্তি, আমাদের অস্তিত্ব। সেই জন্য আমরা কোনোভাবে চাই না মুক্তিযুদ্ধ আর ৭২-এর সংবিধান কি একই জিনিস? না, ৭২-এর সংবিধান পরবর্তী সময় তো ৭২-এর সংবিধান রচিত হয়েছিল। সংবিধানে কোথাও সবাই একসাথে বললে আসলে ৭২-এর সংবিধানে কোথাও প্রধানমন্ত্রী স্বৈরাচারে পরিণত হলে ইমপিচের সুযোগই নাই। এই সংবিধানকে কেন আপনারা ফ্যান্টাসাইজ করতেছেন? এটা তো আমাদেরকে আবার মারবে সামনে ২৪ সালের পরে ৪৮ সালে আমাদেরকে মারবে। একটু পরিষ্কার করি, বিএনপি কি, আমার মনে বুঝতে পেরেছি, বিএনপি কি বলছে যে এই সংবিধানের কোন ধরনের পরিবর্তন করা যাবে না, নাকি পরিবর্তন আপনারা বিশ্বাস করেন? সংবিধান পরিবর্তন অবশ্যই করা যাবে, সেজন্য তো সংবিধান একাধিকবার সংযোজন বিয়োজন হয়েছে। কিন্তু আপনারা বলছেন না, আমি আপনাদের উপর দোষারোপ করছি না। আমরা মনে করছি এখনকার যে আলাপ আলোচনা চলছে, সেখানে বলছে সংবিধান পুনর্লিখন করতে হবে, ৭২-এর সংবিধান বাতিল করে দিতে হবে, সেই জায়গাগুলোতে আমরা মনে করছি সেই বিরোধ রয়েছে। ফরহাদের কাছে আসতে চাই, এই নিয়ে কি ভাবছেন আপনারা? সংশোধন তো করাই যাবে নিশ্চয়ই। জি, ফরহাদ, এই বিষয়ে আপনাদের অবস্থানটা জানতে চাই। এখানে আমাদের অবস্থান হচ্ছে সংবিধানের ব্যাপারে সবচেয়ে ভালো হতো যদি
এইটিকে সংবিধান একেবারে পুনর্লিখন করা যায়, পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যায়, সবচেয়ে ভালো হতো। তো এখানে আমাদের সহযোগিতা দরকার, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার, পারস্পরিক সহযোগিতা। আমরা দেখেছি ৫ তারিখের পরে যখন আমরা জাতীয় সরকারের কথা চিন্তা করা হয় বা আরেকটা ফরম্যাট চিন্তা করা হয়েছিল, তখন কিছু কিছু রাজনৈতিক দল তখন সহযোগিতার আশ্বাসটুকু আমরা পাইনি, সহযোগিতা পাইনি। পরবর্তীতে তখন আরও বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার না পেয়ে আমাদের এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। তো এখানে বলে রাখা ভালো, শুধু এটাতে না, ইতিপূর্বে আন্দোলনের বিভিন্ন ধারা গতিধারায় কেন যেন বিভিন্ন দলগুলো তাদের ইন্টেনশন টেস্ট করে যে আমি আদৌ এখানে এঙ্গেজ হবো কিনা। তার চাইতে ন্যাশনাল ইন্টারেস্টে যদি ফোকাস থাকে, আমার মনে হয় এটা চেঞ্জ করার সুযোগ আছে। দ্বিতীয়ত, এই যে অডিয়েন্সরা যেটা বললো প্রশ্নকর্তারা, নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান যে সংবিধান, ৭২ সংবিধান, এখানে যে মেইন প্রিন্সিপাল, যে 4টা প্রিন্সিপাল, এটা জনগণের যে সঠিক রিপ্রেজেন্টেশন সেটা হয় না। এখানে অনেকগুলো ধারা যথেষ্ট প্রবলেমেটিক। এটা সবার সংস্কার প্রস্তাবনা সামাজিকভাবে নিয়ে একেবারে পুনর্লিখন হওয়াটাই আমরা মানে বেটার সাজেস্ট করি। এখানকার এই দেশের ৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা আমরা পেয়েছি, এবং এখানকার মানুষের লড়াইয়ের সবচেয়ে বড় জায়গাটা ছিল ৭১ সালে মুক্তিযুদ্ধ, বিভিন্ন স্কেল থেকে যদি আপনি দেখেন আর কি। ফলে আওয়ামী লীগ পরবর্তী সময় ৭২ সংবিধানের মধ্যে আপনি যদি মূলনীতিগুলোর কথা বলেন, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং হচ্ছে আপনার গণতন্ত্র। ফলে ৪৭ থেকে ৭১ পর্যন্ত গণতন্ত্র তো আমাদেরকে দেওয়া হয়নি সেই সময়, কারণ আইয়ুব থেকে শুরু করে ইয়ে তারা একটা একনায়কতন্ত্র কায়েম করেছিল, স্বৈরতন্ত্র কায়েম করেছিল। ফলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা তো খুব জরুরি ব্যাপার, এখন আমরা এটা চাচ্ছি। এবং সেটার জন্য একটা সাংবিধানিক ব্যবস্থা বলে মাওলানা ভাসানী থেকে শুরু করে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই আলোচনাগুলো ৪৭ থেকে শুরু করে ৭১ পর্যন্ত এখানকার গণতান্ত্রিক মুভমেন্ট, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, নারীদের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন মানুষের মধ্যে এবং সাহিত্যিকরা যারা মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কাসেম থেকে শুরু করে বিভিন্নভাবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই কনসেপ্টগুলো এসেছিল। এখন জাতীয়তাবাদের যে ব্যাপারটা, জাতীয়তাবাদ বলতে যেভাবে বাঙালি জাতীয়তাবাদটাকে পরবর্তী সময় চাপিয়ে দেওয়া হলো, যেটা শেখ মুজিব করলেন, এটা ভীষণ প্রবলেমেটিক।